রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকা থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজাসাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে অনুষ্ঠানে, সাথে আছি আমি নয়নাদিত্য। আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। দিবসটির এবছরের প্রতিপাদ্য সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি। আধুনিক যুগে মানুষ পৃথিবীর নানা ভূখণ্ডে বাস করলেও টেলিযোগাযোগ ব্যবস্থা মানুষকে নিয়ে এসেছে নতুন এক ডিজিটাল বিশ্বে। মানুষের জীবনকে যেমন করেছে গতিশীল, তেমনি বেড়েছে জটিলতাও। টেলিযোগাযোগের ওপর ভর করে দ্রুত গতিতে এগিয়ে চলেছে পৃথিবীর বিভিন্ন দেশ। কিন্তু বাংলাদেশের টেলিকম খাত কি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারছে? শহর ও গ্রামের মধ্যে ইন্টারনেট সেবার বৈষম্য দূর করতে পেরেছে? ডেটার সর্বোচ্চ মূল্য, দুর্বল নেটওয়ার্ক, গ্রাহকদের অজান্তে টাকা কেটে নেওয়া, কম স্পেকট্রাম, বেশি লোকের সেবা দেয়া, কল ড্রপ সহ টেলিকোম্পানিগুলোর বিরুদ্ধে রয়েছে গ্রাহকদের বিস্তর অভিযোগ। বর্তমানে কি অবস্থায় রয়েছে বাংলাদেশের টেলিকম খাত? আগামীর চ্যালেঞ্জ কি, আর কতটাই বা জনবান্ধব? এসব নিয়ে আজকে কথা বলতে চাই কঠিন কথা সহজে। কঠিন কথা সহজে আজকের অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন। স্বাগত আপনাকে। আছেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার ব্যারিস্টার শাহেদ আলম। স্বাগত আপনাকেও। যুক্ত করে নিচ্ছি টেলিকম খাত বিশেষজ্ঞ TIM নুরুল কবিরকেও। আমাদের এই আয়োজন টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকেও সম্প্রচার হচ্ছে। সেখানে আপনি আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। যে বিষয়টি আজকের যে প্রতিপাদ্য, এই প্রতিপাদ্যের বিষয়টি নিয়ে বাংলাদেশে আসলে এই দিবসটি সম্পর্কে কতটুকু জানে আসলে সাধারণ মানুষের জন্য আসলে এই দিবসটি কিনা? স্যার, আপনাকে যদি জিজ্ঞেস করি। অনেক ধন্যবাদ। জি। এই দিবসটা আসলে আমি বলবো যে সাধারণ মানুষ অনেকে জানে না যে কি দিবস কি। এটা আসলে এই খাত সংশ্লিষ্ট যারা তারা জানেন। মূলত এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস বিল্ডিং। মানে আমরা প্রতি বছর, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ডে, এবং আপনি জানেন যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। সেটা যে স্থাপিত হয়েছিল সেই 1865 সালে, সেটা ওই 17ই মে ওটাকে করেই এটা ধাপে ধাপে এটা পরিবর্তনও হয়েছে আর কি, নাম পরিবর্তন হয়েছে। কিন্তু প্রতি বছরই একটা প্রতিপাদ্য থাকে, যেটা আপনি একটু আগে বললেন। এই বছরের প্রতিপাদ্য হচ্ছে ডিজিটাল লাইফলাইন্স, স্ট্রেংথেনিং in a connected world, strengthening resilience in a connected world. So এটাকে বাংলা করা হয়েছে। তো এই যে প্রতিপাদ্য যেটা হয়, এটা কিন্তু প্রতি বছরের সেই সময়ের পার্সপেক্টিভে, সারা বিশ্বের পার্সপেক্টিভেই এই প্রতিপাদ্যগুলো ঠিক হয়। এবং এই প্রতিপাদ্য হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য, মানে এটা নিয়ে যখন আমরা এটা উদযাপন করি দিনটা, আমরা তখন এটা অ্যাওয়ারনেস করি, এটা নিয়ে আমরা সেমিনার করি, এটা নিয়ে আমাদের নানান রকম প্রচারণা হয়। মানে টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট যারা সরকার এবং এখানে রেগুলেটর এবং এখানে অপারেটররাও যোগ দেয়, এবং সেটার মধ্য দিয়ে জনগণ জানতে পারে আর কি অবস্থা। দিন শেষে তো এটি জনগণ আসলে এইটার সুবিধাভোগী যদি বলেন, যে সর্বোচ্চ জনগণ বা ব্যবসা প্রতিষ্ঠান, সেটিও জনগণ। এখন
অপারেটরদের কথা যদি বলা হয় যে উচ্চ কর, স্পেকট্রামের খরচে বিনিয়োগের বাধা সৃষ্টি করছে, রেগুলেটর হিসেবে আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমাদের এখানে উচ্চ করের কথা যেটা বললেন এটা সত্যি। সারা পৃথিবীতে টেলিযোগাযোগ খাতে যদি আপনি এভারেজ করেন যে কর কিরকম, তো আমাদের এখানের কর অনেক বেশি, এটা অস্বীকার করার উপায় নেই। এটা ওভার পিরিয়ড অফ টাইম এটা হয়েছে। ধরেন এটা যখন টেলিযোগাযোগ খাত শুরু হয়, মানে যদি প্রাইভেট সেক্টরে সেলফোন কোম্পানি যদি আমি বলি, এটা 90-এর দশক থেকে এসছে, তো তখন যে কর ছিল ওভার পিরিয়ড এটা বেড়েছে। কেন বেড়েছে? আমাদের মতো দেশে যেখানে ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম, সেখানে টেলিযোগাযোগ খাতকে সহজে এখান থেকে হয়তোবা রেভিনিউ আসার একটা সুযোগও তৈরি সরকারের জন্য থাকে। তো সে কারণে ওভার পিরিয়ড অফ টাইম এটা হয়েছে, এবং এখন জিনিসটা যেটা দাঁড়িয়েছে যে এটা সত্যি যে এটা সারা পৃথিবীতে এভারেজের তুলনায় আমাদের এখানে অনেক বেশি। এই শুধু যদি আমি এই প্রসঙ্গটা ধরেই আপনাকে জিজ্ঞেস করি যে আসলে যারা অপারেটর আছে বাংলাদেশে, অপারেটরদের কাছে আসলে বিষয়টি কেমন? আসলে আপনাদের যে এটি তো আপনাদেরও চাওয়া বা আপনাদেরও প্রতিবন্ধকতার কথা যদি আমি বলি, সেই জায়গা থেকে যদি আপনি ব্যারিস্টার সাহেব আপনি যদি একটু বলেন। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা যেটা চেষ্টা করছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা জনগণের কাছে একটা সেবা অ্যাফোর্ডেবল ওয়েতে পৌঁছে দিতে পারবো। কারণ এখানে অ্যাফোর্ডেবিলিটির কোয়েশ্চেনটা আসছে বলে ট্যাক্সের কোয়েশ্চেনটা আসছে, যে আমরা কিভাবে সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে ডিজিটাল কানেক্টিভিটির মধ্যে আনতে পারবো যাতে একটা ডিজিটাল ইকোনমি আলটিমেটলি তৈরি হয়। সো এইখানের মধ্যে যেটা হয়েছে, আমরা স্বীকার করি সরকারের টাকা প্রয়োজন, যার জন্য যেটা হয় প্রতি সেকেন্ডে আপনি যখন কথা বলছেন সরকারের জন্য খুব ইজি এখান থেকে টাকাটা নিয়ে নেওয়া, কারণ এটা একটা অনেকটা ডাইরেক্ট আপনি ট্যাক্সেশনটা ডাইরেক্টলি সরকার পেয়ে যাচ্ছে। সো সরকার স্লোলি, যেটা মাহমুদ ভাই বলেছেন, স্লোলি যেটা করেছে ট্যাক্স ইম্পোজ করতে করতে আমরা আজকে এই পর্যায়ে চলে আসছি, আর যেটা এই মুহূর্তে সরকারও স্বীকার করছে এটা একটা আনসাস্টেনেবল জায়গায় চলে গেছে। আমরা শুধুমাত্র যে আসলে মানে এখানে জনগণ যে ট্যাক্সটা দিচ্ছে বা আমরা যেটা কালেক্ট করছি জনগণের কাছ থেকে, এখানে কিন্তু আরও অনেক কিছু আছে। যেমন ধরেন আমরা যে ট্যাক্সটা সরকারকে এখন দিচ্ছি 100 টাকা 56 টাকা, আপনারা অনেকখানি এই রেফারেন্সটা পাবেন। এটা একটু আপনার কিছুটা বাড়ে কমে ডিপেন্ডিং অন দ্য অপারেটর, কারোর রেভিনিউ কত ইত্যাদির উপরে। এর বাইরেও কিন্তু প্রায় আমার 27 টাকা আমাকে রেগুলেটেড যেসব পার্টনার আছে তাদের জন্য ব্যয় করতে হয়। আচ্ছা, সো এটা কিন্তু আবার এক্সট্রা আমার যে ট্যাক্সের উপরে। সো ওভারঅল আমরা দেখতে পাই আমি যে 100 টাকা রেভিনিউ পেয়েছি অপারেটর, এখান থেকে প্রায় 70 টাকা মতন কিন্তু সরকার পেয়ে যাচ্ছে। এটা আমরা বলি এফেক্টিভ ট্যাক্স রেট। সো যার কারণে আমি যে ফিউচারের জন্য একটা রেজিলিয়েন্ট নেটওয়ার্ক তৈরি করব, এটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। সো ফিউচারে আমরা যত যাচ্ছি, আমরা নেটওয়ার্কের বিস্তৃতি ঘটাচ্ছি। আপনি যেটা ইন্ট্রোডাকশনে বলেছেন যে গ্রামে গঞ্জে আমরা যে পার্থক্যটা আমরা কি ঘোচাতে পারছি কি না, আমরাও অ্যাকনলেজ করি আমাদেরও অনেক ব্যত্যয় আছে, আমাদেরও আরও অগ্রসর হওয়া দরকার ছিল। কিন্তু এই যেটা প্রাসঙ্গিক যে ইস্যুগুলো আছে, এগুলোর কারণে আমরা কখনোই সে জায়গাটা পৌঁছতে পারছি না। এবং আমি একদমই যদি সাধারণ মানুষের প্রশ্নটি আপনাকে করতে চাই, কল রেট এটি কি কমবে, কিংবা মোবাইলের যে আমরা ডাটা প্যাকগুলো কিনি, এগুলো কি আসলে কমার কোনো সুযোগ আছে? সরকার ডাইরেক্টলি জনগণের কাছ থেকে যে জনগণ যে মিনিটে কথা বলছে বা ডেটাতে ইউজ করছে, সেখান থেকে যে 39% নিচ্ছে, সরকার যদি সেখানে 1 পয়সাও কমায় অবশ্যই 1 পয়সা কমবে। সো সরকার যদি সেখানে 1 টাকা কমায় 1 টাকা কমবে। কোম্পানির পক্ষ থেকে রেট কমানোর সুযোগ এখন আমাদের যেটা, হ্যাঁ আমরা রেট কমাই, এবং আমরা রেট কমানোর জন্য চেষ্টা যেটা করছি সেটা হচ্ছে আমি যদি একটা স্কেল তৈরি করতে পারি, যে নেটওয়ার্ক বিজনেসের মূল জিনিসটা কোথায়, আমি একটা টাওয়ার বসিয়েছি, সেখানে আমার একটা খরচ হয়েছে, স্পেকট্রামের জন্য খরচ হচ্ছে, অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে। একটা টাওয়ারে আমি যত কাস্টমারকে আনতে পারবো, তাহলে আমি একটা স্কেল তৈরি করলাম, তখন আমার খরচটা কমে আসে। আমার খরচটা কমে আসলে অবশ্যই সেখানে আমি কাস্টমারকেও সাশ্রয়ে একটা সেবা দিতে পারি। সো এখানে একটা কম্পিটিশনের ব্যাপার আছে অনেক সময়, যে আমি চাইলেই কিন্তু কমাতে পারছি না, কারণ কম্পিটিশন আবার কমাচ্ছে না, আবার কম্পিটিশন কমাইলে আমাকেও কমাতে হচ্ছে। সো সর্বোপরি যে জায়গাটাতে আমরা আসতে চাই সেটা হচ্ছে আমাকে স্কেলটা তৈরি করতে হবে। এখন যেমন ধরেন আমাদের একটা বাংলাদেশ মার্কেটে একটা অপারেটরের কাস্টমার নাম্বার আমাদের 2টা অপারেটরের চেয়ে বেশি, অনেকটা বলতে গেলে বা কাছাকাছি। এখন তারা একটা স্কেল তৈরি করেছে, সেই স্কেলের কারণে তাদের দেখবেন তাদের প্রফিটেবিলিটি বেশি। এখন আমরা যখন স্লোলি স্কেলটা তৈরি করছি, আমাদের প্রফিটেবিলিটি বাড়ছে,
সেই সাথে আমরা চেষ্টা করছি যে অ্যাফোর্ডেবল রেটে যাতে রাখা যায়। আমি প্রশ্নটি দুইজনকেই করতে চাই যে আমি মাসের একটা প্যাকেজ কিনলাম 50 জিবির, আমি ব্যবহার করলাম 25 জিবি, আমি পরবর্তী মাসে গিয়ে সেই আমার যে ডেটা সেটা কিন্তু আর পাচ্ছি না, ওটা কেটে ফেলা হচ্ছে। এটির কি কোনো নীতিমালা করার জায়গা আছে কিনা, কিংবা এইভাবেই চলবে কিনা, নিয়মটা কি আসলে? আমি বলবো, হ্যাঁ, আপনি আগে বলুন। সারা পৃথিবীব্যাপী আসলে মোবাইল সার্ভিসটা ইউনিক বাংলাদেশের জন্য না, এটা সারা পৃথিবীতে একইভাবে হয়। পৃথিবীর উন্নত দেশগুলোতে যেটা হয় এটা মান্থলি প্যাকের মাধ্যমে সেটা আপনি দেখেন। যেমন ধরেন আপনি যদি ইউরোপের কোনো দেশে যান, আপনি দেখবেন যে 40 ইউরো দিলে আপনি একটা মোবাইল হ্যান্ডসেট পাচ্ছেন এবং আপনার সমস্ত বান্ডেল টান্ডেল সব কিছু পাচ্ছেন। এটা কিন্তু মাসিক, এবং আপনি এটা কিন্তু পরের মাসে নিতে পারবেন না। সো যেটা করা হচ্ছে, এই মোবাইল টেলিকমের যে মিনিটসটা এবং যে ডেটার ডিউরেশনটা, এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও সীমিত। আমি কিভাবে বলি, কাস্টমারকে যে আমি ডেটাটা দিচ্ছি সেটা কিন্তু আমি একটা সাবমেরিন কেবল থেকে নিচ্ছি বা আমি আইটিসি থেকে নিচ্ছি, আমি বাইরে থেকে বিদেশ থেকে যে ডেটাটা আনছি সেটারও কিন্তু একটা লিমিট আছে। আমারও ডেটার লিমিট আছে 1 মাস। সো 1 মাস 31 দিনে কিন্তু আমার ডেটাটাও চলে যায়। এখন আমি ধরেন কিনলাম হচ্ছে, আমি আন্দাজে মানে একটা জাস্ট বলপার্ক ফিগার বলছি যে 10 TBS আমি কিনছি। আমি যে 10 GBps অথবা 10 TBps আমি যদি কিনি, এটা কিন্তু মাসের শেষে আমার এটা এক্সপায়ার হয়ে যাবে। তো ঠিক সেভাবে করেই আমি যখন সেটাকে ভেঙে কাস্টমারের কাছে বিক্রি করছি, সেটাও কিন্তু আনলিমিটেড চলতে পারে না। সো এখানে যেমন ধরেন আমার প্রতিটা জিনিসেই আমার যে পার্টনাররা আছে, আমার যে স্পেকট্রাম ফিডে দিচ্ছি, প্রত্যেকটা কিন্তু সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। সুতরাং এমন কোনো সুযোগ নেই যে আমি সেটাকে আনলিমিটেড টাইম পর্যন্ত আমি চালাতে পারবো, কারণ আমাকেও একটা লিমিটের মধ্যে এটা চালাতে হয়। কারণ আমি যে আপনাকে ডেটা সার্ভিসটা দিচ্ছি, সেটাও কিন্তু আমাকে ব্যান্ডউইথটা কিনতে হচ্ছে, এবং সেই ব্যান্ডউইথের একটা এক্সপায়ারি ডেট আছে। সেই ব্যান্ডউইথ কি আপনারা প্রতি মাসের জন্য কেনেন না প্রতি মাসের জন্য অ্যাডভান্স কিনি আমরা? সো আমি প্রতি মাসের জন্য আমি অ্যাডভান্স কিনি। আমি যেটা করি, আমার ট্রাফিক ডেটা দেখে আমি একটা এস্টিমেট করি যে আমার ধরেন অনেক সময় ঈদ এবং অন্যান্য ফেস্টিভ্যাল বা অন্যান্য কারণে আমি প্রত্যেকটা মাসকে আমি কিন্তু একটা এক্সপেক্ট করতে পারি যে আগামী মাসে আমার ব্যান্ডউইথ খরচ এত হবে, আমি এই মাসে এত হয়েছে, আগামী মাসে আমার হয়তো 5-6% গ্রোথ হবে, আমরা ব্যান্ডউইথটা কিনি। এখন এই ব্যান্ডউইথটা আমি খরচ করি বা না করি, আমাকে কিন্তু পুরো টাকাটাই দিতে হবে, এবং এটার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যত খরচ আছে সব কিছুই আমাকে দিতে হবে। সো আমার নেটওয়ার্কটাও কিন্তু বসে নেই। সো আমার নেটওয়ার্কটাও যেমন ধরেন আমার ইলেকট্রিসিটি বিল, আমাকে ইলেকট্রিসিটি বিল কিন্তু আমার যে 20,000 টাওয়ার আছে, এই 20,000 টাওয়ারে কিন্তু আমার মান্থলি ইলেকট্রিসিটি বিল দিতে হবে। সেটা কিন্তু আমার এখানে সুইচ অফ হচ্ছে না, 24 আওয়ার্স চলছে। আমাকে জেনারেটর তেল কিনতে হচ্ছে। সো এই সম্পূর্ণ খরচটাই কিন্তু আসলে স্ট্যাটিক, এবং এখানে কোনো এক্সপায়ারি মানে প্রত্যেকটার এক্সপায়ারি ডেট আছে। সো সুতরাং ডেটা এটা পরের মাসে যাওয়ার কোনো সুযোগ নেই আসলে। সো অনেক সময় আর্কিউ করা হয়, এবং আমরাও রেগুলেটরদের থেকে রিকোয়েস্ট করা হয়েছে যে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যে সেম প্যাক যদি কিনেন সেক্ষেত্রে কি আমরা দিতে পারি কিনা। আমরা সেই রেগুলেশন অনুযায়ী ফলো করছি যে কাস্টমার যদি সেম প্যাক কিনে তাহলে আমরা সেটা করতে দিচ্ছি। সো এটা সেম প্যাক মানে কি? মানে হচ্ছে আমি 50 জিবি কিনেছি, পরবর্তী মাসেও আমি 50 জিবি কিনবো, এরকম কি? সো টেলিকমের যে প্রোডাক্টটা, সে প্রোডাক্টটা কিন্তু টাইম দ্বারা এটা বাড়িতে করা হয়। এটার একটা ধরেন একটা ভলিউম আছে। সো এই যে টাইম ভলিউম, এই দুটো মিলেই কিন্তু একটা প্রোডাক্ট হয়। সো আপনি যদি এখন ধরেন 20 টাকার একটা প্রোডাক্ট কিনলেন, যেটা আপনি 2 জিবি পাবেন, 20 টাকার প্রোডাক্টে 2 জিবি পাবেন, সেটা ধরেন 7 দিন ভ্যালিডিটি থাকবে। সো এই প্রোডাক্টটা যদি আপনি আবারও কিনেন, যখন 7 দিন চলে যাবে, আপনি ওখানে যদি কোনো অব্যবহৃত ডেটা থাকে সেটা আপনি পেয়ে যাবেন আবার। এখন যদি আপনি সেটা 20 টাকা প্যাকেজের জায়গায় যদি আপনি এখন 50 টাকায় কিনেন বা 10 টাকায় কিনেন, তাহলে আপনি সেটা পাবেন না। তখন তাহলে হচ্ছে আমি একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। আপনি যখন একই প্যাকেজ কিনছি তখন যুক্ত হচ্ছে, কিন্তু আমার যদি প্যাকেজ আলাদা হয়ে যায় সেক্ষেত্রে আমি এটা পাবো না। কারণ কি? তখন তো আপনার ওই 1 মাসের জন্যই কিনতে হচ্ছে। অ্যাবসলিউটলি। সো এটাই আমি ব্যাখ্যা দিচ্ছিলাম যে আমাকেও কিন্তু প্রতিটা জিনিস আমার এক্সপায়ারি ডেট আছে। আমারও মাস শেষে কিন্তু ব্যান্ডউইথটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, আমিও সেটা রিনিউ করতে পারছি না। আমার ইলেকট্রিসিটি বিল বলেন, আমার নেটওয়ার্ক এক্সপেন্সেস বলেন, সব কিছুই কিন্তু মাসব্যাপী হচ্ছে। সুতরাং আমাকে তো কেউ আসলে এক্সট্রা দিচ্ছে না, আমিও রিনিউ করতে পারছি না। সো ডেটার ক্ষেত্রেও তাই। এবং আমি যেটা বললাম, প্রত্যেকটা ডেভেলপমেন্টে, আমার নেইবারিং ইন্ডিয়াতেও আপনি যদি ধরেন, সেখানেও দেখবেন আপনি যখন মান্থলি প্যাক কিনছেন, ঠিক 31 দিনে কিন্তু সেটা শেষ হয়ে যাচ্ছে। এটার আপনার ফরওয়ার্ড হওয়ার কোনো কারণ নেই। সো দ্যাট ইজ দ্য ভেরি নেচার অফ দ্য টেলিকম ইন্ডাস্ট্রি। আপনি যে ব্যাখ্যাটি দিলেন সেটির সঙ্গে একটু যুক্ত করে আমি মাহমুদ হোসেন স্যার আপনার কাছে একটু জানতে চাই। ধরেন আমার এই মাসে লাগবে 50 জিবি, আমি জিবির হিসেবে আমি সহজে বুঝবো 50 জিবি।
আপনি ধরে নিচ্ছেন আগামী মাসে এটা আপনার প্রয়োজন হবে 45 জিবি, তার মানে আপনি আগামী মাসে 45 জিবি কিনবেন, কিন্তু গ্রাহক হিসেবে তো আমি 50 জিবি, আমাকে 50 জিবি কিনতে হচ্ছে, তাই তো? যদি আপনি ক্যারি ফরওয়ার্ড করতে চান, ক্যারি ফরওয়ার্ড করতে চাই, কিন্তু এখন কোম্পানি যখন 45 জিবি কিনছে আর আমি তখন কোম্পানির কাছে 50 জিবি কিনছি, কিন্তু আমি আমার ওই মাসে তো কম হচ্ছে, আবার কোনো মাসে বেশি হচ্ছে, কিন্তু বেশি যখন হচ্ছে তাতে তো কোনো সমস্যা হচ্ছে না, কারণ গ্রাহকরা টাকা দিয়ে কিনছে। কিন্তু যখন এটি অবশিষ্ট থাকছে সেই এই জিবি কিংবা এমবি ডেটাটা আসলে কোথায় যায়, মানে সেই ডেটার টাকাটা আসলে কোথায় যায়? এটা আপনি একটু আগে যে শাহিদ ভাই যেটা বললেন যে আসলে এই আমাদের এখানে তো প্রিপেইড মার্কেট, আমরা অনেক সময় কম্পেয়ার করি পোস্টপেইড মার্কেটের সাথে, যে ওইভাবে এখানে হয় না। তো এখানে প্রিপেইড মার্কেটে যেটা হয় যে বিভিন্ন রকমের প্রোডাক্ট থাকে, ধরেন ডিফারেন্ট টাইম থাকে, ধরেন টাইমের দিক দিয়ে আর ভলিউমের দুটো মিলিয়ে কম্বিনেশন। আমরা রেগুলেটরের দিক থেকে চেষ্টা করি যে সব ধরনের ভ্যারাইটি যেন থাকে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, বছর দুয়েক বা বছর তিনেক আগে একবার এই নাম্বার অফ প্যাকেজ কমানোর একটা চেষ্টা ছিল, মানে রেগুলেটর মনে করেছিল সেই সময় বা সরকারের দিক থেকে যে টু মেনি প্যাকেজেস, এগুলো কমাতে হবে আর কি, মানুষ চায় না। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল জানেন, ওই যে ছোট ছোট প্যাকেজ এগুলোরও ডিমান্ড আছে, কিছু কিছু মানুষ আছে, আপনি আমি হয়তো ব্যবহার করি না ওইটা, আমরা হয়তো মাসেরটা করছি, ওই যে 7 দিনেরটা নিচ্ছে, 2 দিনের নিচ্ছে, একদিনের নিচ্ছে। ভলিউম চিন্তা করেন, 7 দিনে ও যা নিচ্ছে ভলিউম, কিন্তু এরকম করে যদি আপনি নেন তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বেশি কনজিউম করছে, কিন্তু এটারও একটা ডিমান্ড আছে একটা সেগমেন্ট অফ দ্য পপুলেশনের কাছে। তো আমরা যেটা চাই ফ্রম দ্য রেগুলেটরস পার্সপেক্টিভ, যে মানুষের কাছে যেন অপশনগুলো থাকে। ধরেন যে রবির কথা যদি আমি চিন্তা করি, রবির আমার ধারণা যে অ্যাটলিস্ট লাইক 15-20-25টা প্যাকেজ আছে, এইরকম ডিফারেন্ট ভ্যারিয়েশন, যে ওইটা, তো ওইটা যেন থাকে। আর আরেকটা যেটা আপনি যেটা বললেন যে ক্যারি ফরওয়ার্ড, ইয়েস, আমাদের দিক থেকে এক ধরনের রেগুলেটরের দিক থেকে আমি বলবো এক ধরনের মানে এক্সপেকটেশন ছিল যে তারা যেন কিছু জায়গায় যেন এই ক্যারি ফরওয়ার্ডটা যেন থাকে। সেক্ষেত্রে একটা জায়গায় ওনাদেরকে আমরাও চাপিয়ে দিয়েছি, ওনারাও অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে সেম প্যাকেজ হলে পরে এটা হবে। তো আপনি যদি নিজে প্ল্যান করতে পারেন যে আপনার কোনটা প্যাকেজ সুইটেবল হবে, এক সময় গিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিলেন কয়েক মাসের মধ্যে, অ্যান্ড দেন ওইটার অ্যাডভান্টেজ আপনি হয়তো নিতে পারবেন। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা কোথায় গেল বা কিছু, ইটস পার্ট অফ দ্য টোটাল এই বিজনেস মডেলেরই অংশ আর কি, এই যে চলে যাওয়া বা কিছু। কারণ ওনারা যখন ছোট প্যাকেজ ছোট সময়ের জন্য, অল্প সময়ের জন্য বড় ভলিউম বিক্রি করে, তখন কিন্তু এটা ওই সময়ের জন্য শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি বলেন যে এটা রেখে দিতে হবে মানে আরও লম্বা সময়ের জন্য, তাহলে তার কিন্তু কস্ট বেশি পড়ে। কারণ তার জন্য অপারেটরের জন্য কিন্তু এই সার্ভিসটা দেওয়ার, ধরেন এত ডেটা, এটা দেওয়ার জন্য তার নেটওয়ার্ককে রেডি করতে হবে। তার মানে আপনার এটা যদি জমতেই থাকে, তাদেরকে নেটওয়ার্কটা করতে হবে আরও বড়। সো দিস হ্যাজ এ কস্ট। সো এটা আসলে একটা গিভ অ্যান্ড টেক আর কি। মানে আমি যেমনটা বলছিলাম, আমাদের সঙ্গে টেলিকম খাত বিশেষজ্ঞ আছেন TIM নুরুল কবির, তার কাছে একটু জিজ্ঞেস করে নিতে চাই, বাংলাদেশের টেলিকম খাতটা এখন পর্যন্ত কতটুকু জনবান্ধব মনে হয় আপনার কাছে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি প্রশ্নটি যদি আরো একবার করি, যে বাংলাদেশের টেলিকম খাতটা জনবান্ধব কতটা? আমি জি, মনে হচ্ছে একটু আমাদের একটু ডিসকানেক্ট হয়েছে। আমরা বরং আপনার কাছেই প্রশ্নটি নিয়ে আসি মহসিন স্যার, আপনার কাছে, যে টেলিকমিউনিকেশন খাতটা কতটুকু জনবান্ধব করতে পেরেছে বাংলাদেশের সরকার? এখন জনবান্ধব বলতে আপনি কি বোঝান? এখন আমি যে বৈষম্যের কথা বলা হচ্ছে, যে গ্রামে এক ধরনের ডেটা ব্যবহার হচ্ছে কিংবা শহরে একভাবে ব্যবহার হচ্ছে, গ্রামের নেটওয়ার্ক বিস্তৃতি, প্রত্যন্ত অঞ্চলে শহরের এক ধরনের, এই যে বৈষম্যটা। একই সঙ্গে আমি যদি বলি যে ডিজিটাল সেক্টরে আমাদের আউটসোর্সিং করছে এরকম অসংখ্য ছেলেপেলে আছে, শুধু বাংলাদেশে না সারা বিশ্বেই করছে। সেই তুলনা যদি করি, তাদের জন্য আমরা কতটুকু ফ্যাসিলিটেট করতে পারলাম এই খাতটিকে? ওকে, প্রথমে বলি যে আমাদের এখানে নেটওয়ার্কের যদি আপনি কানেক্টিভিটি পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, দুঃখিত, আমি নুরুল কবির স্যারকে মনে হয় পেয়েছি।
স্যার, আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশের টেলিকম খাতটা আসলে কতটুকু জনবান্ধব বলে আপনি মনে করেন? জি, আমি আপনার প্রশ্নটা পুরোটাই শুনেছি। প্রযুক্তিগত কারণে হয়তো আমরা সংযোগটা কোনো কারণে বিঘ্নিত হয়েছিল। আমি যেটা মনে করি যে আজকে বাংলাদেশের ধরেন 18-19 কোটি মানুষের কাছে না গেলেও 18-19 কোটি সিম আজকে বাজারে আছে, এবং এই যে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে যে কানেক্টিভিটিটা তৈরি হয়েছে, আনকানেক্টেড পিপলরা কানেক্টেড হয়েছে, তারা তাদের জীবন জীবিকা এবং বিভিন্ন ধরনের প্রয়োজনে বিভিন্ন সেবা তারা পাচ্ছে। আজকে এটা একটা ইনস্ট্রুমেন্ট, টেলিকমিউনিকেশনটাকে আমাদের এই যেটা বলা হচ্ছিল যেটা আমাদের লাইফ লাইন, যেটা আইটিইউ থেকে বলছে, এই সাধারণ মানুষের জন্য এটা যথেষ্ট জনবান্ধব। এবং সেই ক্ষেত্রে আপনি যে আলোচনাটা একটু আগে করছেন, এরকম একটা রেডিও কমিউনিকেশন সার্ভিস দিতে গেলে কিছু না কিছু ব্যত্যয় ঘটেই, কিন্তু তারপরেও আমি বলবো বাংলাদেশ এমন একটা দেশ, পৃথিবীর বহু দেশের কাছে বাংলাদেশ নানাভাবে এখন রোল মডেল। আপনি যদি মনে করেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেলিকমের মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের বিষয়টা হয়েছে, এটা মানুষের আর্থিক যে সক্ষমতা বা আর্থিক লেনদেনের যে বিষয়টা হয়েছে, এটা একটা চমৎকার উদাহরণ হয়েছে। আপনি এর মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের ইউটিলিটি সার্ভিস, বিভিন্ন পেমেন্ট, অ্যাডমিশন, আজকে অনেক কিছুই, কিন্তু এই টেলিকম ইনফ্রাস্ট্রাকচারটা যদি আমাদের না থাকতো, তৃণমূল পর্যায়ে কানেক্টিভিটি না থাকতো, তাহলে জনবান্ধবের কথা বলছেন, জনগণকে যে সম্পৃক্ত করার একটা উপলক্ষ, একটা ইনফ্রাস্ট্রাকচার, এই রেজিলিয়েন্ট সিচুয়েশনটা তৈরি করেছে কিন্তু টেলিকম খাত। ঠিক, তার মানে আপনি বলছেন যে আমি যদি টেলিকম খাতটিকে ধরি, যে এখন শুধু টেলিকম খাতটি যোগাযোগের মাধ্যম নয়, এটি অর্থনৈতিক কর্মকাণ্ডের জায়গা থেকেও একটি বড় জায়গা হিসেবে তৈরি হয়েছে। পাশাপাশি আপনার কাছে যদি একটু জানতেই চাই যে আউটসোর্সিং সহ ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে উদ্যোক্তারা রয়েছেন, পুরো বিশ্ব জুড়েই নতুন একটি জায়গা তৈরি হয়েছে, নতুন একটি কাজের জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটটি কেমন, আপনি যদি উন্নত বিশ্বের সঙ্গে বাংলাদেশের তুলনাটি একটু করেন? খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমাদের প্রয়োজন হচ্ছে একটা ডিভাইস আর একটা কানেক্টিভিটি। আমাদের এই ইন্টারনেট কানেক্টিভিটি বাংলাদেশে তৃণমূল পর্যায়ে যখন আমাদের ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে যাচ্ছে, কারণ আমাদের বড় ডিভিডেন্ড হচ্ছে ইয়াং পপুলেশন। এই যে ফ্রিল্যান্সাররা, তারা কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, আমি দেখেছি কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বিভিন্ন জায়গায় একটা ল্যাপটপ আর একটা ইন্টারনেট কানেক্টিভিটি, তাদের কিন্তু অর্থনৈতিক সঙ্গতি তৈরি করছে, তারা আউটসোর্স করছে, তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছে। তার মানে হচ্ছে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, অপরচুনিটি দেওয়া হয়, তাহলে তারা শুধুমাত্র তাদের ভাগ্য পরিবর্তন করছে না, দেশের অর্থনীতির চাকাও ঘুরিয়ে দিচ্ছে। তো এই জায়গাগুলোতে আমাদেরকে দেখতে হবে আমরা কত ইফিশিয়েন্টলি আমরা এই টেলিযোগাযোগ এবং ইন্টারনেটের গতিকে তাদের প্রয়োজন অনুযায়ী পৌঁছাতে পারছি। কারণ হাই ব্যান্ডউইথ যদি ইন্টারনেট তারা পায়, তাহলে পৃথিবীর যে কোনো দেশে তারা আউটসোর্সিংয়ের কাজ করতে পারে, তারা ফ্রিল্যান্সার হিসেবে সাপোর্ট দিতে পারে, ডাটা এন্ট্রি করতে পারে, তারা বিভিন্ন রকম আইটি এনাবল সার্ভিসেসে সহায়ক হতে পারে। মানে এই জায়গাটাতে আমার কাছে মনে হয় মাঝে মাঝে যেটা আমরা অভিযোগ পাই যে সঠিক ব্যান্ডউইথটা পাওয়া যাচ্ছে না। এই যে সঠিক ব্যান্ডউইথটা নিশ্চিত করার দায়িত্ব যাদের, তাদেরকে নিশ্চিত করতে হবে যে এই ক্রমাগত উন্নয়নশীল বাংলাদেশে যে নবীন প্রজন্ম যেই সেবাটা দিচ্ছে, তারা আর কিছুই চায় না, তারা চায় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং গতিময় ইন্টারনেট, এবং তাহলেই শুধুমাত্র বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে অনেক সাধারণ মানুষের অর্থাৎ ফ্রিল্যান্সারদের যে চাহিদার যে কথাটি বললেন, সেই প্রশ্ন নিয়ে আমি আরেকবার ফিরবো, তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফিরছে কিছুক্ষণের মধ্যেই।
বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। দর্শক স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে। আমরা আলোচনায় ছিলাম এবং যে প্রশ্নটি স্যার করলেন, নুরুল কবির স্যার যেটি করলেন যে ডেটা নিশ্চিত করা, নিরবিচ্ছিন্ন ডেটা নিশ্চিত করা, সেটি নিশ্চিত করতে আসলে আপনাদের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? আমাদের বলতে রেগুলেটরের পক্ষ থেকে। জি, নিরবিচ্ছিন্ন ডেটা যেটা, মানে এখানে কিন্তু কোয়ালিটি, মানে যদি বলি যে রিলায়েবল অ্যাজ ওয়েল অ্যাজ স্পিড, দুটো মিলিয়ে আমি যদি বলি, এই জায়গাটার ভিতরে অপারেটরদের যে জিনিসটা দরকার, যে দে নিড টু ডিপ্লয় মোর নেটওয়ার্কস, এবং এখানে আবার স্পেকট্রামের একটা ফ্যাক্টর আছে, স্পেকট্রাম। সো দুভাবে আপনি এই ডেটা স্পিডটা বাড়তে পারে আর কি। যে একটা হচ্ছে আপনার যে নেটওয়ার্কের যে এলিমেন্টগুলো ওনারা বাড়াতে পারেন, যেমন টাওয়ার যেগুলো বলি, আরেকটা হচ্ছে ওই একই টাওয়ারে ওনারা কিন্তু আরও বেশি পরিমাণ স্পেকট্রাম ব্যবহার করতে পারেন। তো এখানে ওনাদের একটা বিজনেসের একটা স্ট্র্যাটেজি থাকে যে কতটুকু কোথায় করবেন। তো এই জায়গাটার ভিতরে রেগুলেটরের পক্ষ থেকে এই যে স্পেকট্রাম যাতে অপারেটরদের কাছে অ্যাভেলেবল করা যায় এবং যতটুকু সাশ্রয়ী সম্ভব, আমাদের এখানে স্পেকট্রামের দামও বেশি। মানে বাংলাদেশ তো একটা নির্দিষ্ট ভূখণ্ড, এই ভূখণ্ডে কতগুলো টাওয়ার লাগবে সেটি কি নির্দিষ্ট আছে? এভাবে বলা যাবে না, এভাবে যাবে না। এই জন্য যে আপনার টাওয়ারের অনেকগুলো ফ্যাক্টর আছে। ধরেন কতটুকু এরিয়া কভার করবে, ওখানে কতগুলো মানুষ আছে, এবং টাওয়ার যখন ওনারা করেন তখন দু ধরনের টাওয়ার করেন। একটা হচ্ছে কাভারেজ করার জন্য, আরেকটা হচ্ছে ক্যাপাসিটি বাড়ানোর জন্য। ধরুন যে ঢাকা শহরের ভেতরে দেখবেন যে 200-300 মিটার পরপরই একটা করে টাওয়ার, আবার গ্রামে কয়েক কিলোমিটার দূরে দূরে একটা করে টাওয়ার। সো আবার কারণ পপুলেশনের উপরে এবং ইউসেজের উপরে এটা নির্ভর করবে। তো যেটা বলছিলাম যে রেগুলেটরের দিক থেকে একটা দুভাবে আমরা এই জিনিসটাকে এনশিওর করার চেষ্টা করছি। একটা হচ্ছে ওনারা যাতে স্পেকট্রামটা তুলনামূলকভাবে আরও আগে, যেমন আমাদের স্পেকট্রামের দাম যা ছিল শুরুতে বাংলাদেশে শুরু হয়েছিল কিন্তু 90-এর দশকে ফ্রি ছিল, তারপর স্পেকট্রামের উপরে দাম ধার্য করা হয় এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে। একটা পর্যায়ে গিয়ে এটা বেশ বেড়ে যায়। তো এখন যদি ডেটাকে যদি সহজলভ্য করতে হয় তাহলে স্পেকট্রামের দামটা একটা রিজনেবল মাত্রায় আসতে হবে। তো এই জায়গার ভিতরে আমরা কিছু স্টাডি করছি এই মুহূর্তে। আমরা ইন্ডিপেন্ডেন্ট কিছু কনসালটেন্ট দিয়ে আমরা স্টাডি করছি যাতে একটা এখানে যে স্পেকট্রামের দামের সাথে আমাদের যে লং টার্ম যে জিডিপির যে কন্ট্রিবিউশন অফ দ্য স্পেকট্রাম, এটাকে একটা ব্যালেন্স করা দরকার। আমরা এই জায়গার ভিতরে আবার স্পেকট্রামের একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটার চেয়ে কম ভ্যালু নেওয়াটাও আবার ঠিক না, কারণ সেখানে মানে রাষ্ট্ররও কিন্তু রেভিনিউ পাওয়ার একটা ব্যাপার আছে। তো এই জায়গায় কীভাবে ব্যালেন্স করা যায় সেটা আমরা একদিক দিয়ে চেষ্টা করছি। আরেক দিক দিয়ে আমরা কয়েক মাস আগে আমরা রিভাইজ করেছি আমাদের কিউএস গাইডলাইন, কোয়ালিটি অফ সার্ভিস গাইডলাইন, যেটা খুব মানে আমরা ইমপ্লিমেন্ট অলরেডি শুরু হয়েছে, যেটার মধ্য দিয়ে আমরা আগের যে কিউএস গাইডলাইনের চেয়ে এটা একটু ডিফারেন্ট ইন এ সেন্স যে শহর অঞ্চলে আপনার যে কোয়ালিটি বা গ্রামাঞ্চলে থানা লেভেলে শহর এইগুলোর আলাদা আলাদা রকম আমাদের ক্রাইটেরিয়া সেট করা হয়েছে, এবং সেই জিনিসগুলো রেগুলারলি যখন করা হবে এবং অপারেটররা তখন আরো সচেষ্ট হবে যে ওই কোয়ালিটিটা বজায় রাখার জন্য। এই দুটো হচ্ছে গিয়ে একটা বড় ফ্যাক্টর। আপনি যেটি বলছিলেন যে নেটওয়ার্ক, একটি হচ্ছে কোম্পানিগুলো আগে নেটওয়ার্কটা বাড়াতে চায়, এরপরে তাদের কোয়ালিটি ইনশিওরের জন্য কিংবা সেখানে গতি বাড়ানোর জন্য, কিংবা আপনি যে শব্দটি ব্যবহার, দুটো একসাথেই আসলে চলে। কারণ যখন নেটওয়ার্ক বাড়ায়, ওইটা আসলে কেন বাড়ায় হচ্ছে ওই দুটোকে সবকিছু একসাথেই তারা প্ল্যান করে। জি, কিন্তু আরেকটি প্রসঙ্গ আসে, সেটি হচ্ছে ব্যারিস্টার শাহেদ আলম, আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই। এটি কিন্তু একেবারেই, আমি যে প্রশ্নটি করছি এটি একেবারে সাধারণ মানুষ, আমি একজন গ্রাহক হিসেবেই আপনাকে জিজ্ঞেস করছি যে যখনই আমরা দেখি যে বিদ্যুৎ 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে গেল, থাকলো না কোনো অঞ্চলে, সেখানে নেটওয়ার্ক ফল করে। আমরা ছোটোবেলায় যখন দেখেছি এই টাওয়ারগুলো যখন বসানো হয়েছে, বড় বড় ব্যাটারি নিয়ে যাওয়া হতো এবং এই ব্যাটারিগুলো সেখানে থাকতোই। তখন তো বিদ্যুতের সংকট আরও বেশি ছিল, এখন তো বিদ্যুতের সংকট অনেক কমেছে। তখনকার চেয়ে এখন কিন্তু এই যে নেটওয়ার্ক চলে যাওয়া বিদ্যুতের কারণে, কিংবা সামান্য যদি ঝড় বৃষ্টিও হয় সেক্ষেত্রেও বিভিন্ন এলাকাতে এই ধরনের সমস্যা আছে। এটি হওয়ার কারণ কি আসলে? এমনকি আপনারা পুরোটাই বিদ্যুৎ নির্ভর হয়েছেন নাকি ওই আগের ব্যাটারির যে সিস্টেম ছিল ওগুলো থেকে সরে এসেছেন? আমি যদি এভাবে বলি যে আমাদের যদি 20,000 টাওয়ার থাকে, আমার প্রত্যেকটা টাওয়ারে মিনিমাম
আমার 4 ঘন্টার ব্যাকআপ থাকে। তার মানে হচ্ছে বিদ্যুৎ চলে গেলে 4 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ চলে যাওয়ার কোনো কারণ নেই। এখন আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন সেটা যদি কোনো একটা সাইটে হয়, অবশ্যই সেটা আমরা আমাদের কাছে নোটিফিকেশান আসে। আমরা কিন্তু সেন্ট্রাল থেকে এই জিনিসটাকে মনিটর করতে পারি, কোনখানে ব্যাটারি কোন লেভেলে আছে, ব্যাটারির আপনার কতটুকু ড্রেইনড হয়ে যাচ্ছে। আমরা যেটা সমস্যা পড়ি যখন আমরা গ্রিডে বা আমাদের যে মেইন লাইনে যখন দেখি যে 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে না, যেটা হয় আপনার ব্যাটারিগুলোকে আমার ব্যাকআপ নেওয়ার জন্য একটা সাইকেল থাকে। সো আমার ধরেন 2 ঘন্টা বিদ্যুৎ ছিল না, সো আমার 2 ঘন্টা আমার এটা ব্যাটারিতে চলেছে। এখন এরপরে 1 ঘন্টা বিদ্যুৎ এসেছে, এরপরে দেখা গেল 2 ঘন্টা নাই, আমার কিন্তু ব্যাটারিগুলো ব্যাকআপ করার সুযোগ পাইনি। সো এরপরে যখন বিদ্যুৎ চলে যায় তখন হয়তো বা ড্রপ করতে পারে। এই জন্য আমরা যেটা করি, আমরা আমাদের বেশ কিছু জায়গায় বা আমি বলবো যে হাফ অফ আওয়ার নেটওয়ার্কে আমরা পিজি, ডিজি বিভিন্ন অল্টারনেটিভ আমরা কিন্তু রাখছি। মনে রাখতে হবে এখন আর আগের দিনের মতন কিন্তু পুরাতন ব্যাটারিগুলো নেই, এখন সবই আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি। সো যার কারণে এই ব্যাটারির যে ব্যাকআপটা এটা থেকে 4 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত এখন কিন্তু উন্নতি হচ্ছে। আচ্ছা, সো ধীরে ধীরে আমরা এই বিদ্যুতের যে সংকটগুলো আছে সেগুলো আমরা সারিয়ে তোলার চেষ্টা করছি। বাট এখানেও বেশ কিছু জায়গায় পলিসিগত কিছু সমস্যা আছে। যেমন ধরেন যেসব জায়গায় নেটওয়ার্ক আছে, আমরা যদিও বলা হয় এগুলোকে কেপিআই সাইট, কিন্তু আমরা কিন্তু গ্রিডের সেরকম সাপোর্ট পাই না। সো আমরা রেগুলেটরের কাছে আবেদন করেছি, ওনারাও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন এবং যারা কেপিআই অথরিটি আছে তাদের সাথে যোগাযোগ করছেন যে কীভাবে এনশিওর করা যায় একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, তাহলে কিন্তু আমরা একটা নিরবিচ্ছিন্ন ডেটা সার্ভিস আমরা দিতে পারবো কাস্টমারকে। আমি একটু নুরুল কবির স্যারকে জিজ্ঞেস করতে চাই, আমাদের এখন বর্তমানের যে সংকটের কথা যদি বলি, যে মূলত এই যে ডেটা সুরক্ষা, বিশেষ করে ডিজিটালের যে প্ল্যাটফর্মে আমরা যখন দেখি প্রতিনিয়তই যে এই নানাভাবে হেনস্থ হচ্ছে, বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট, কিংবা তথ্য চুরি হয়ে যাচ্ছে, যে এই জায়গার এই সংকটটা আসলে কত বড় বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয়? এটাও আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অবশ্যই বাংলাদেশের না, সারা পৃথিবীতেই এখন সাইবার সিকিউরিটি একটা বড় ধরনের সংকট। এবং যতই তথ্য প্রযুক্তি অথবা ডিজিটাল প্রযুক্তি আমাদের এগিয়ে যাবে, তার পাশাপাশি তার সিকিউরিটি, ডাটা প্রোটেকশন অ্যান্ড এই ইস্যুগুলো সামনে আসবে। বাংলাদেশের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম না। তবে বাংলাদেশের বর্তমান যে পলিসি এবং বিভিন্ন ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এগুলোকে আরেকটু রিভিউ হওয়া দরকার, যাতে করে আমরা রিসেন্টলি দেখেছি কিছু পলিসি তৈরি হয়েছে এবং সেই জায়গাগুলোতে আমাদেরকে আরেকটু রিভিউ দরকার। এবং আরও একটা বিষয় আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় কিন্তু হ্যাকিং হচ্ছে অথবা কাউকে না কাউকে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। সেগুলোকে আমরা কিভাবে প্রোটেক্ট করছি, তার জন্য আমাদের যে ল এনফোর্সিং এজেন্সিজ আছে বা ফেক নিউজ যেখানে তৈরি হচ্ছে, আরও অনেক কিছু। কারণ যতই ডিজিটালি আপনি আগাবেন, ডিজিটালি ভালনারেবিলিটিগুলোকে দেখতে হবে, সেটাকে কিভাবে আপনি ট্যাকেল দিচ্ছেন, তার জন্য যে ল এনফোর্সিং এজেন্সি আছে, দেশে আইন আছে, তারা কতখানি ইকিউব, তারা কিভাবে ব্যবস্থা নিচ্ছে, এটাও খুবই জরুরি। তার পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, আপনি যে আলোচনাটা একটু আগে মাহমুদ সাহেব এবং শাহেদ আলম সাহেবের সাথে করছিলেন, টেলিযোগাযোগ খাতটা হচ্ছে একটা রেডিও কমিউনিকেশন। এখানে কিন্তু আমি আপনাদের এই সেন্টার থেকে যদি আমার এক বন্ধু রাজশাহীতে ফোন করি, তাহলে কিন্তু শুধুমাত্র স্পেকট্রাম বা মোবাইল অপারেটর একাই কাজ করে না, তার সাথে সহযোগী হিসেবে আপনি যেটা বলছেন টাওয়ারের কথা আছে, ট্রান্সমিশন লাইন আছে, আরও অনেকগুলো জায়গা আছে যেটা আগে সমন্বিতভাবে কাজ করতো। এখন এটা বাইফার্কেটেড হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে ডিপেন্ডেন্সি অনেক বেশি, যে ডিপেন্ডেন্সিগুলোর জন্য কিন্তু সার্ভিসের যে কোয়ালিটির কথা বলা হচ্ছে, কোয়ালিটিটা হ্যাম্পার হচ্ছে। যেই জন্য সবসময় আমরা দেখি যে অপারেটরদের কোয়ালিটির কথা বলা হচ্ছে। আমি এই ক্ষেত্রে বলবো যে রেগুলেশনেরও কিছু কোয়ালিটি ঠিক করা দরকার। যে রেগুলেশন যারা করেন, তারা যদি তাদের লাইসেন্সিগুলোর প্রত্যেকটা লাইসেন্সির রেগুলেশনের জন্য কোয়ালিটি প্যারামিটারগুলো সেট করে দেন, তাহলে এই যে সিমলেস অপারেশনটা, আমার
টেলিফোনে যখন আমি একটা লাইন কানেক্ট করছি, তখন শুধুমাত্র মোবাইল অপারেটর কানেক্ট করছে না, তার সাথে আমার কানেক্ট করছে টাওয়ার, কানেক্ট করছে ট্রান্সমিশন লাইন এবং আরও কিছু লেয়ার আছে। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে সাধারণ মানুষ এগুলো বুঝতে চায় না, সাধারণ মানুষ এটা জানতেও চায় না, কারণ সাধারণ মানুষের এটা বিষয় না। সাধারণ মানুষ চায় আমি আমার মাকে ফোন করলাম, আমি এতবার কেন কল ড্রপ হবে, আমার মাকে ফোন করলাম আমি কেন সাথে সাথে পেলাম না, তাই না? আবার বলছে যে 4G এসে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আমি ডাটা পাচ্ছি না, ডাটা ঘুরছে। এই যে বিষয়গুলো, এগুলো কোয়ালিটি অফ সার্ভিসের কথা যেটা কমিশনার সাহেব বললেন বিটিআরসির, এটাকে আসলে আমাদেরকে এখন চূড়ান্তভাবে দেখার সময় এসে গেছে। আমরা টেলিযোগাযোগের ক্ষেত্রে, মোবাইল টেলিফোনের ক্ষেত্রে অনেকগুলো যুগ পার হয়েছি, যেটা মাহমুদ সাহেব বলেছেন 90 দশক থেকে আমরা শুরু করেছি। আমাদের অনেক লার্নিং হয়েছে, আমাদের গ্রাহকদেরও অনেক লার্নিং হয়েছে, তারাও এখন অনেক কিছু বুঝে। হ্যাঁ, তো আমরা এটা যেটা মনে করি এবং এই জায়গাতে আর আপনাকে একটু থামাই, আমি যেটি আপনি বলছেন আপনার কথার মধ্যে থেকে একটি প্রসঙ্গ নিয়ে একটু বলি। এই যে উনি বলছেন যে এই বিষয়গুলো রেগুলেশনের মধ্যে আনতে হবে, এই রেগুলেশনের সিদ্ধান্ত কি রাজনৈতিক, না আপনাদের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে? উনি যে স্পেসিফিক্যালি যেটা বলেছেন যে এখানে মাঝখানে কিছু ইন্টারমিডিয়ারি অর্গানাইজেশনস বা নেটওয়ার্কস আছে যেগুলোর ফেলিওরের জন্য কল কোয়ালিটি ফেল করতে পারে বা ডিটোরেট করতে পারে। এই জায়গাটায় কিন্তু রিসেন্ট সময়ে যেটা আমি কিউএস গাইডলাইনের কথা বললাম, সেই কিউএস গাইডলাইনের একটা অন্যতম আমি বলবো অ্যাট্রিবিউট হচ্ছে এখানে এই ইন্টারমিডিয়ারি কিছু অর্গানাইজেশনকেও কিন্তু আমরা কিউএস এর গাইডলাইনের আওতায় আনছি। তাদেরকেও সার্টেন প্যারামিটার্স মেনটেন করতে হবে, থ্রেশহোল্ড মেনটেন করতে হবে। তাতে সুবিধাটা কি হবে? তাহলে তাতে সুবিধা হবে হচ্ছে, ধরুন রবির কথা যদি বলি আর কি, রবির একটা কল যাচ্ছে ঢাকা থেকে, যেটা বললাম খুলনাতে, তো এই কলটা যখন যাচ্ছে রবি কিন্তু কলটা ক্যারি পুরোটা করছে না। এখানে মাঝখানে যে কিছু অপারেটর আছে, এনটিটিএন অপারেটর আছে, বা কোথাও কোথাও সেখানে তারা আরেকটা টাওয়ার কোম্পানির উপরে নির্ভর করছে, যে ওনাদের যে টাওয়ার থেকে এটা যাচ্ছে সেই টাওয়ার কোম্পানির কাছ থেকে ওনারা ভাড়া নিয়েছে। এখন যদি ওই এনটিটিএন অপারেটরের ফাইবার অপটিক কাটা যায়, কলটা কাটা যাবে, কিন্তু ওই ফাইবার অপটিক কাটা যাওয়ার জন্য কিন্তু রবি সরাসরি ওটার সাথে কিন্তু এটা ফিক্স করা, কত তাড়াতাড়ি ফিক্স করবে, এটা কিন্তু ওনাদের কন্ট্রোলে নেই। এখন এটাকে যদি আমি একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসি যে এত ঘন্টার মধ্যে ফিক্স করতে হবে, অথবা তোমার এখানে একটা রিডান্ডেন্ট পাথ থাকতে হবে, বা টাওয়ারের ক্ষেত্রেও তাদেরকে যে জিনিসগুলো প্রোভাইড করতে হবে, এগুলো যদি করি, তাহলে কিন্তু ওরাও যদি মেনটেন করে ইন্টারমিডিয়েট, তাহলে ওভারঅল কল কোয়ালিটিটা বেটার হবে, মোর রিলায়েবল হবে। এবং এই জায়গাটায় এই যে কিউএস গাইডলাইনের ভিতরে এটাও আছে যে আমরা আগে কি হতো, শুধু মোবাইল অপারেটরদেরকে কিউএস এর গাইডলাইনের মধ্যে আনা ছিল, এখন আরও কয়েক ধরনের অপারেটর, এই পার্টিকুলার ইন্টারমিডিয়েরি অপারেটরদেরকে আনা হয়েছে। আচ্ছা, আমি এই বিষয়গুলো নিয়ে আরেকটু আলোচনা করতে চাই, তার আগে আরও একবার ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। যে প্রসঙ্গটি নুরুল কবির ভাই বলছিলেন যে মূলত এখানে নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানো, একই সঙ্গে ডেটা নিরবিচ্ছিন্নভাবে পাচ্ছে কিনা সেটিও যেমন একটি প্রশ্ন নিয়ে এসেছে, যেটিকে জরুরি বলছেন। ব্যারিস্টার শাহেদ আলম, আপনি একজন অপারেটরের সঙ্গে আছেন, তো সেখানে আপনাদের আসলে ব্যাখ্যাটা কি হতে পারে? আমি আসলে ওই ব্যাখ্যার যাওয়ার আগে আমি একটু আপনার কাছ থেকে সুযোগ নিয়ে নিচ্ছি 30 সেকেন্ডের জন্য, যদি আমি সুযোগটা পাই। সেটা হচ্ছে আমরা কিন্তু আমরা এখন যত দিন যাচ্ছে, আমরা ভবিষ্যতের দিকে যাচ্ছি, আমরা কিন্তু একটা ওপেন নেটওয়ার্কের মধ্যে আছি। আমরা কিন্তু নেটওয়ার্ক সার্ভিসটা দিয়ে দিয়েছি। এখন বিভিন্ন রকম ওটিটি সার্ভিস প্রোভাইডাররা আমাদের নেটওয়ার্কের উপর বসে মানুষকে সার্ভিস দিচ্ছে। এই ক্ষেত্রে আমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে সবসময় প্রতিনিয়ত যেই আমরা দেখছি যে ধরনের ফ্রড, যে ধরনের আপনার বিভিন্ন যে ক্রাইমের আমরা ভিকটিম হয়ে যাচ্ছি, এটার কারণে অন্তত দুটো জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে। এক, কখনোই যাতে আমরা কোনো ওটিপি শেয়ার না করি। এটা আমরা দেখছি যতই বলা হচ্ছে ওটিপি শেয়ার করা হচ্ছে, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এই ওটিপি শেয়ার করার পেছনে একটি গল্পও আছে। যেমন আমরা মোবাইলে এখন যারা এই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছি,
আমি যখন সার্ভ করছি কিছুক্ষণ পর পরই দেখা যায় যে হচ্ছে বিভিন্ন অনলাইন গেমিংয়ের জি বিজ্ঞাপন আসছে, অনেকে সেটির সঙ্গে যুক্ত হচ্ছে, বারবার বলা হচ্ছে বাংলাদেশ থেকে বড় অঙ্কের একটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। এই যে আপনি যদি ওটিপি শেয়ার না করেন, ওরা তো ওই টাকাটা উইথড্র করার জন্য ওটিপি শেয়ার করে কিংবা নানাভাবে ব্যাংকিং চ্যানেলে ঢোকে, এটিকে বন্ধ করবেন কি? দুটো জিনিস এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে আমি, সেটা হচ্ছে যে যখন আপনার SMS-এ কোনো লিঙ্ক আসে, সেটা যেই লিঙ্কই হোক আপনি সেটা ক্লিক করবেন না, কারণ মোস্ট অফ দ্য টাইম ওই ক্লিকের মাধ্যমেই কিন্তু আপনি একটা ফ্রড নেটওয়ার্কের মধ্যে ঢুকে যাচ্ছেন। আমি কিন্তু একটা সার্ভিস দিচ্ছি অ্যাজ মোবাইল অপারেটর, আমি কিন্তু আপনাকে ডেটা সার্ভিস দিচ্ছি, সেখানে কিন্তু বিভিন্ন অপারেটর, বিভিন্ন সার্ভিস প্রোভাইডার সারা বিশ্ব থেকে কিন্তু আসছে, সেখানে আমার কন্ট্রোলটা আসলে খুবই সীমিত। আমরা এই যতটুকু কন্ট্রোলটি কে করবে? আপনারা করবেন না, এই কন্ট্রোলটা কিন্তু আমরা যতটুকু করব, আমরা ততটুকু করছি। এখানে রেগুলেটরের তেমন একটা ভূমিকা নেই, আমি একটু বলে ফেলি এই জায়গাটাতে, কারণ হচ্ছে যে পুরো নেটওয়ার্ক কন্ট্রোলটা আমার কাছে, কিন্তু এখানে অ্যাওয়ারনেসটা একটা বড় বিষয়। আচ্ছা, সেই অ্যাওয়ারনেসটা বিল্ড করতে হবে এবং সেখানে রেগুলেটর হয়তো ভূমিকা রাখতে পারেন। এই অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের জন্য একটি নানা ধরনের ইস্যু এখানে আছে, শিক্ষিত সমাজের প্রয়োজন আছে, এবং যারা এই ডিজিটাল প্ল্যাটফর্মে যারা বিচরণ করছেন তাদেরও এক ধরনের জানা বোঝা, পড়াশোনা, নানা বিষয়ে জড়িত রয়েছে, তাদের সচেতনতাও জড়িত রয়েছে। সেই জায়গাগুলোতে আসলে সেই জায়গাগুলো বাড়ানোর জন্য আসলে আমাদের সরকারের পক্ষ থেকে কিংবা আপনারা যারা এই খাত সংশ্লিষ্টরা আছেন তাদের আসলে করার কিছু আছে? অবশ্যই আছে। একটা হচ্ছে এই সিচুয়েশন অনুসারে যে যুগোপযোগী আইন, এখানে সাইবার সুরক্ষা আইন বা বেশ কয়েকটা আইন কিন্তু গত এই মার্চ মাসে বোধহয় পাশ হলো আর কি, এই লাস্ট যে সংসদটা হলো, এই আইনের একটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার থাকবে। আমাদের এখানে যে সরকারের পক্ষ থেকে এখানে ইমপ্লিমেন্টেশন থাকবে, আমাদের রেগুলেটরের দিক থেকে বিটিআরসির কিছু ভূমিকা আছে, আইন প্রয়োগকারী সংস্থার কিছু ভূমিকা আছে, যে ওই জিনিসগুলো যেন ঠিক মতো হচ্ছে কিনা। এটা একটা দিক, যে আইনগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেটার মধ্য দিয়েও এক ধরনের একটা ব্যবস্থা করা যেতে পারে, ওটা কমানো যেতে পারে। আরেকটা হচ্ছে সচেতনতা তৈরি, এবং সেক্ষেত্রে সবারই এখানে, শুধু আমরা রেগুলেটর যেমন এগিয়ে আসবো, সরকার আসবে, সিভিল সোসাইটিরও বা সবার দিক থেকেই আসলে এগিয়ে আসার একটা ব্যাপার আছে। কারণ আমাদের দেশের অনেক মানুষই কিন্তু বুঝতে পারেন না যে এটা যে হার্মফুল, যেটা শাহিদ ভাই যে এক্সাম্পলটা দিলেন, উনি কিন্তু একটা চটকদার একটা কিছু দেখলেন, একটা সেন্টেন্স লেখা থাকলো ক্লিকের উপরে, যেটা দেখে কিন্তু উনি ইমিডিয়েটলি ক্লিক করবেন। আমার কাছে গতকাল যেমন এসছে একটা 8,500 টাকা আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে ওই ক্লিক করার জন্য আর কি। তো আমি তো দেখেই বুঝতে পারলাম। এখন সবাই তো আমার মতো অতটুকু পর্যন্ত যে সচেতনতা, এটা সবার থাকবে না, এটা আশা করাও ঠিক না। আমি কিন্তু সাথে সাথে যেটা করেছি, আমি ওটা ক্লিক করে আমার যারা ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিয়েছি যে আই হ্যাভ রিসিভ দিস, এবং এগুলো ক্লিক করবে না। মানে এটা কিন্তু মেইন উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমার ওই গ্রুপকে আমি বলার চেষ্টা করলাম যে এই জাতীয় জিনিস আসলে ক্লিক করো না, দিস আর লাইক এই জিনিসটা তদারকির দায়িত্ব আপনাদের না? না, তদারকির দায়িত্ব সরাসরি আমাদের না। কারণ হচ্ছে যে আমরা এই জায়গার ভেতরে, যেটা শাহেদ ভাই বললেন, ওনাদের নেটওয়ার্কের উপরে অনেকেই এসে এটা করছে, এবং এটা কিন্তু ওপেন, ইন্টারনেট জিনিসটাই কিন্তু ওপেন। এই জায়গার ভিতরে উনি কোনটাকে আটকাবেন, কোনটাকে আটকাবেন না, এরকম কিছু থাকতে পারে। কখনো কখনো আমরা রেগুলেটরের দিক থেকে আমরা যে করি না তা না, খুবই হার্মফুল কিছু যদি আসে সেই সব জিনিস, পার্টিকুলারলি যেমন আপনি গেমিং সাইটের কথা বললেন, সরকারের দিক থেকে কিন্তু যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে গত অ্যাটলিস্ট লাইক লাস্ট 1.5 ইয়ারে, যে এই গেমিং সাইটগুলোকে কিন্তু, এটা কিন্তু খুব সহজ না এই কাজটা করা আর কি। তো এই গেমিং সাইটগুলো যেরকম আছে, একইভাবে নানানভাবে আমাদের দিক থেকে যদি খুবই হার্মফুল কিছু হয়, তখন এটা ব্লক করার বা কিছু, অনেক ক্ষেত্রে যে যারা প্ল্যাটফর্ম আছে লাইক মেটা বা অন্যদেরকেও অনেক সময় রিকোয়েস্ট করা হয়, কিন্তু সেক্ষেত্রে আসলে এটা কত আপনি করবেন, এটার তো কোনো শেষ নাই, এরকম আসতেই থাকবে। সো সচেতনতা একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে এখান থেকে। আমাদের আরেকটি বিষয় নিয়ে একটু জানবার ইচ্ছা আছে নুরুল কবির স্যার, আপনাকে যদি একটু জিজ্ঞেস করি যে টাওয়ারের যে বিকিরণ, এই বিকিরণ মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আশেপাশের পরিবেশের জন্য ক্ষতিকর, এবং বিকিরণের মাত্রা কমিয়ে আনার জন্য অপারেটরদেরকে বলা হচ্ছে, বিষয়টা কি যদি একটু ব্যাখ্যা করতে পারেন কি? তাই এটাও দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। আপনার কাছে একটা জিনিস মনে রাখতে হবে, প্রযুক্তি যত দিন
বৃদ্ধি পাচ্ছে, প্রযুক্তির কোয়ালিটি যত বৃদ্ধি পাচ্ছে, আপনি সারা পৃথিবীর দিকে তাকান না, সারা পৃথিবীতেও টাওয়ার আছে না? টেলিযোগাযোগ নাই এমন কোনো দেশ তো নাই। এই টাওয়ারের থেকে রেডিয়েশন, এগুলো অনেক আগের দিনের কথা। এখন কিন্তু এই জিনিসটা এখন সেই লেভেলে নাই। আইটিউ একটা থ্রেশহোল্ড লেভেল করে দিয়েছে, সেই থ্রেশহোল্ড লেভেলটার মধ্যে থাকলে দ্যাট ইজ ওকে। সো আমি মনে করি এটা এক ধরনের মাঝে মাঝে অপপ্রচারও চালানো হয়, কিন্তু আপনি যদি সাধারণ দৃষ্টিতে দেখেন যে দেশে এবং বিদেশে সব জায়গায় কিন্তু এই টাওয়ারের ব্যবহার আছে, এটার আমাদের দেশে আছে, অন্যান্য দেশেও আছে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, যে আলোচনাটা চলছিল যেটা মাহমুদ সাহেব এবং শাহেদ সাহেব বলছিলেন, আরেকটা জিনিস আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানো দরকার, যে আমাদের দেশে টেলিযোগাযোগ খাত এত বছর হয়ে গেল, আপনি দেখেন আমাদের স্পেকট্রামের যে অ্যালোকেশনটা, আমাদের টেলিটকের মাত্র 65 মেগাহার্স, বাংলা লিঙ্কের 80 মেগাহার্স, রবির 124 মেগাহার্স, আর গ্রামীণ ফোনের 137। সাধারণ দর্শকদের কাছে এটা কী জিনিস? এটাই হচ্ছে স্পেকট্রামটা, হচ্ছে রিসোর্স যার মধ্যে দিয়ে টেলিযোগাযোগের কাজটা করা হয়। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে যদি দেখেন, প্রতিটা অপারেটরের জন্য মিনিমাম 100 মেগাহার্স স্পেকট্রাম অ্যালোকেশন করা থাকে। কেন? কারণ তারা যাতে সাবলীলভাবে, সক্ষমতার সাথে তাদের গ্রাহক সেবাটা দিতে পারে। তো আমাদের দেশের স্পেকট্রামের যেমন উচ্চ মূল্য, তেমনি স্পেকট্রামের এই অ্যালোকেশনও সেরকম সেইভাবে নাই। তো এই বিষয়গুলো যখন আলোচনায় আসে সার্বিকভাবে, আমরা খণ্ডিতভাবে বলি কেন এই সার্ভিস খারাপ, কেন কল ড্রপ হচ্ছে, কেন এটা হচ্ছে, এগুলো আসলে রেডিও কমিউনিকেশনে অনেকগুলো জিনিস একসাথে হয়ে কিন্তু সার্ভিসটা জেনারেট করে। সেই জন্য আমি মনে করি যে আমাদেরকে আসলে হোলিস্টিক্যালি 360 ডিগ্রিতে পুরো বিষয়টাকে দেখা দরকার, তাহলে আমরা সেক্ষেত্রে সেটাকে একটা ভালো জায়গায় নিতে পারবো। একেবারে শেষ পর্যায়ে এসেছি আমি, স্যার মাহমুদ হোসেন, আপনাকে দিয়ে আপনার শেষ উত্তরটি নিতে চাই, যে সামনের দিন যে বাংলাদেশ 5G আসবে, গ্রাহকদের সংখ্যাও বাড়বে, একই সঙ্গে নানা নতুন নতুন প্রযুক্তিও এখানে যুক্ত হচ্ছে, তার জন্য কতটুকু প্রস্তুত বাংলাদেশ? তার আগে একটু ওটা শুরু করার আগে কবির ভাইয়ের কথাটার একটা জবাব দিতে হয়, একটু সংক্ষেপে বলবেন। হ্যাঁ, সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে যে স্পেকট্রামের আমাদের লোয়ার ব্যান্ড বা সাব বলবো যে কি বলো 2500 মেগাহার্টসের নিচের যে স্পেকট্রামগুলো বা 2600-র নিচে, এটা অলমোস্ট আমাদের সবই দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু তেমন নাই খালি। সো অপারেটরদের কাছে লোয়ার ব্যান্ডের স্পেকট্রাম অলমোস্ট লাইক দিয়ে দেওয়া হয়েছে, অল্প কিছু খালি আছে। কিন্তু যে জায়গাটায় এই রেশিওটা বাড়বে, যদি আমি মেগাহার্টস পার মিলিয়ন সাবস্ক্রাইবার যদি আমি থ্রেশহোল্ড ধরি, আমাদের এখন বাংলাদেশে 2.29, যেটা লোয়ার সাইড অফ দ্য এভারেজ অফ দ্য ওয়ার্ল্ড। এটা বাড়তে পারে তখনই যখন আমরা 5G স্পেকট্রামটা দেব, এবং যেটা হচ্ছে 3.5 গিগাহার্টজ ব্যান্ডে। আগামী বছর এটা হচ্ছে অকশন হবে, এবছর অপারেটররা রিনিউয়ালের জন্য রেডি হচ্ছে আগের স্পেকট্রামগুলো। ওইটা যখন হবে তখন কিন্তু প্রতি অপারেটর কিন্তু নিজেরাই 100 মেগাহার্টজ করে নিতে পারবে আর কি আমাদের কাছে, ওটা হবে। এখন আপনার যে আমি একেবারে শেষ পর্যায়ে আসছি, আমি শাহেদ আলম স্যার আপনার কাছে একেবারে ছোট্ট করে যদি উত্তর দেন, যেটি বলছিলেন যে আগামী বছর থেকে 5G চালু হবে, আপনারা কতটুকু প্রস্তুত? 5G আসলে চালু হয়ে গেছে। আমি একটু বলি যে 5G চালু হয়ে গেছে। আমরা অলরেডি ঢাকার বেশ কিছু জায়গায় আপনার ড্যান্স 5G দেওয়ার জন্য কাজ করছি। আমাদের চট্টগ্রামেও বেশ কিছু জায়গায় আমরা ড্যান্স 5G দিয়ে কাজ করছি। আমরা যেটা দেখতে চাচ্ছি, পেনিট্রেশন যদি বাড়ে, আমরা 5G আসলে পরিফিকেশনটা বাড়াবো। সো যতই আপনার 5G হ্যান্ডসেট বাড়ছে, আমরা কিন্তু 5G আনছি এবং ফিউচারে আমরা 5G নেটওয়ার্কটাকে নিয়ে আসবো। ধন্যবাদ মাহমুদ হোসেন, ধন্যবাদ ব্যারিস্টার শাহেদ আলম ভাই, ধন্যবাদ নুরুল কবির, সবাইকে। এবং আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। এখন সময় আপনার ভাববার, প্রশ্ন করার। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।